দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের এই নিয়মিত আয়োজনের আজকের আলোচনার বিষয় নির্বাচন, বিতর্ক ও গণতন্ত্র। আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাজ। দর্শক, 24 ঘন্টার এই আলোচনায় আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন তিনজন অতিথি। আমাদের সাথে আছেন জনাব অ্যাডভোকেট আফজাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আওয়ামী লীগ। আমাদের সাথে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমাদের সাথে আছেন রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য বাসদ। এবং আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর ABM আবু নোমান, ডিন আইন অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনাদের চারজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, জাতীয় নির্বাচন শেষ হয়েছে এবং ক্ষমতাসীনরা যারা আছেন তাদের সংসদ সদস্যরাও শপথ নিয়েছেন, নতুন মন্ত্রিসভারও শপথ গ্রহণ শেষ, কিন্তু নির্বাচন নিয়ে বিতর্ক বা আলোচনা এখনো শেষ হয়নি। অতি সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্ট নিয়ে এখন আলোচনা চলছে এবং সেই রিপোর্টের প্রেক্ষাপটে আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে এই রিপোর্টটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুতেই আমি প্রথমে আসতে চাই জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে। TIB-র একটি প্রতিবেদন এবং TIB থেকে যে প্রতিবেদনে যখনই প্রকাশ করা হোক না কেন, ক্ষমতাসীন বা যারা প্রশাসনে থাকেন তারা সবসময় এই রিপোর্টটাকে উড়িয়ে দেন, ভিত্তিহীন বলেন, নানাভাবে ব্যাখ্যা করেন। আপনি এবারের রিপোর্টটি উড়িয়ে দেওয়া বা রিপোর্টটিকে ভিত্তিহীন বলার মধ্যে কোনো ধরনের সমীকরণ দেখছেন কিনা? ভিত্তিহীন করার কথাটা বলার ভিত্তিটা কি, এটা কিন্তু আমাদের নির্বাচন কমিশন ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা কেউ এই কথা বলেননি। তা আশ্চর্য ব্যাপার, নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সম্পর্কিত প্রশ্নটা উঠেছে, তারা কেন এটা বলবে? ফলে TIB বলেছে তারা 50টি আসনে দৈব চয়ন ভিত্তিতে এই রিপোর্টটা করেছে এবং তাদের হাতে যথেষ্ট প্রমাণ আছে। এই কনফিডেন্স নিয়েই কিন্তু TIB বলেছে এবং TIB ক্যাটাগরিক্যালি বলেছে যে কি কি ধরনের নির্বাচনে অনিয়ম হয়েছে নির্বাচনের পূর্বে, নির্বাচনের সময়ে এবং কখনো কখনো নির্বাচনের পরবর্তী সময়েও। এবং তিনটা জিনিস তারা বলেছে। এর পাশাপাশি তারা দেখিয়েছে, যদি সহায়ক রিপোর্টের কথা আমরা ভাবি, BBCও কিন্তু একটা ছবিও প্রকাশ করেছিল যে কেমন হচ্ছে নির্বাচন। আর আমরা বাম গণতান্ত্রিক জোট আমরা প্রার্থীদের নিয়ে একটা শুনানি করেছিলাম। আমরা 131টা আসনের 147 জন প্রার্থীর মধ্যে 80 জনের আমরা কথা শুনেছি। বক্তব্যের ভিন্নতা ছিল কিন্তু বিষয়বস্তু এক ছিল। বক্তব্যের ভিন্নতা হয়তো ভাষার ভিন্নতা, এলাকার ভিন্নতার জন্য, কিন্তু বিষয়বস্তু একই। এবং সাধারণভাবে এটা বেরিয়ে এসেছে নির্বাচনের আগের রাতেই নির্বাচনের প্রায় 30 থেকে 40% ভোট দেওয়া হয়েছে এবং এটা নাকি একটা সাধারণ নির্দেশ ছিল। এবং নির্বাচনের সঙ্গে যে কর্মরত প্রিজাইডিং অফিসার, যারা অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার, তারা তো চাকরিজীবী। তারা একটা এমন আতঙ্কের মধ্যে ছিলেন যে আমরা মনে হয় একটা আতঙ্কের দেশে বসবাস করছি। কয়েকদিন আগে একটা ছোট কথা পড়লাম ইদি আমিন সম্পর্কে। ইদি আমিন খুবই বড় করে বলতেন যে আমাদের দেশে ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের দেশে কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু আমি এটা গ্যারান্টি দিতে পারি না কথা বলার পরে তার কি হবে। ফলে আমাদের দেশে প্রায় অনেকটা এরকম হয়ে গেছে যে হ্যাঁ, কে কোথায় কী ধরনের বিপদে পড়বেন, এই সার্বক্ষণিক বিপদের ঝুঁকির মধ্যে একটা দেশটা পড়ে গেল। আর সবচেয়ে বড় কথা কি, প্রধান নির্বাচন কমিশনার যাই বলুন না কেন, নির্বাচন কমিশনার আবার একজন বলেছেন সাংবাদিকদেরকে, আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন। এখন বিবেক দিয়ে তো হবে না, আমাদের সবাক হতে হবে। বিবেক তো নির্ভীক হয়ে যায় এবং আমাদের অনেক সময় সাবেক ব্যক্তিবর্গ কিছুটা বিবেকের পরিচয় দেন, কিন্তু যারা দায়িত্বে থাকেন তাদের বিবেকটা অনেক সময় ঘুমিয়ে থাকে। TIB এখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তার সম্পর্কে প্রত্যেক ক্ষমতাসীন দলই বিষোদ্গার করেন কিংবা কখনো কখনো বিরক্তি প্রকাশ করেন, কিন্তু তারা এইবার অন্তত, আগের রিপোর্ট যাই হোক, এইবার তো তারা সুনির্দিষ্টভাবে বলেছেন। তাহলে নির্বাচন কমিশনের উচিত ছিল ভিত্তিহীন বলার আগে ভিত্তিগুলো একটু যাচাই করে নেওয়া। আমাদের এখানে খুব দ্রুত গতিতে পিঠা উৎসব হয়ে গেল। পিঠা উৎসব আমাদেরকে মনে করিয়ে দেয় সেই পুরনো গল্পের মতো, বানরের পিঠা ভাগের মতো, যে বানরকে পিঠাভাগ করতে দিলে যেমন হয়, আমাদের নির্বাচন কমিশন পিঠা উৎসব করে প্রতীকী অর্থে প্রায় সেরকম কাজই করে ফেললেন। তারা 2টা দিন যাওয়ার সময়টা পর্যন্ত নিলেন না যে একটা পিঠা উৎসব করার আগে জনমনের যে সংশয়টা আছে, পর্যবেক্ষক যারা তাদের মতামতটা কি আছে, যারা নির্বাচিত হয়েছেন তাদের ভূমিকাটা কি,
যারা নির্বাচনে পরাজিত হলেন বা যাদেরকে পরাজিত করা হলো তাদের ভূমিকাটি কি? আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে কি চমৎকার একটা জিনিস আমরা দেখলাম যে কোনো দল এককভাবে এত মানে ৭৬.৮০% ভোট পাওয়া একটা সাধারণ নির্বাচনে, এটা কিন্তু একটা রেকর্ড। ২ নম্বর হচ্ছে বাংলাদেশের কোনো কোনো জায়গায় ৯১% এবং কোনো কোনো জায়গায় নাকি ৯৯% মতো ভোট পড়েছে। গড়ে আমাদের ভোট পড়েছে ৮০%-এর উপরে। এবং যে মানে ইভিএম নিয়ে বিতর্ক ছিল, সেই ইভিএম যে ৬টা জায়গায় ছিল সেখানে কিন্তু কোথাও ৫৫%-এর উপরে যায়নি। তা ঢাকা ৬-এ ইভিএম ছিল, আবার ঢাকা ৭-এ ইভিএম যেখানে ছিল না। ব্যালট পেপার ব্যবহার করা হয়নি। দেখুন পাশাপাশি দুটো আসন, একটা ঢাকা ৬, একটা ঢাকা ৭। ঢাকা ৬ এত ব্যাপক ভোটারদের অংশগ্রহণের পার্থক্য হয়ে গেল কেন? আমি একটু আপনার কাছে আবার আসতে চাই। আমি একটু আলোচনা শুরুতেই জনাব আফজাল আপনার কাছে একটু আসি, তারপরে হাবিব ভাই আপনার কাছে আসবো। একটা অভিযোগের কথা বলাই হচ্ছে এবং সেই অভিযোগ নিয়ে অনেকেই কণ্ঠ মেলাচ্ছেন এই অভিযোগের প্রেক্ষাপটে, এবং আবার আমরা সিইসির পক্ষ থেকে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে নানান বক্তব্য শুনছি। কিভাবে ব্যাখ্যা করবেন এই রিপোর্টের প্রতিবেদন এবং আজকের সিইসির বক্তব্য? যমুনা টিভিতে ফুটেজটি আছে কিনা আমি ঠিক জানি না, তবে অনেক টেলিভিশনে হয়তো সেই ফুটেজটি এখনো আছে। যে চট্টগ্রামের ফুটেজ? না না, আমি সেটা বলছি না। আমি বলছি যে যখন বেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো মানে বিএনপির ক্ষমতার সময় বাংলাদেশ, টানা কয়েকবার, হ্যাঁ টানা কয়েকবার, সেই সময় এই টিআইবির এই যারা কর্মকর্তা তাদেরকে মানে একদম অফিসে ডেকে নিয়ে তখন মান্নান ভূঁইয়া যেভাবে ভর্ৎসনা করেছিল এবং পত্র পত্রিকায় যেভাবে এসেছে, বলেন বলেন আপনি কিভাবে দেখেছেন, কোথায় লিখেছেন, কোথায় দেখেছেন, মানে এইরকম একেবারে অসৌজন্যমূলক আচরণ করে তাদেরকে এইভাবে জিজ্ঞেস করেছিল যে এই রিপোর্টগুলো আপনি কোথায় পেয়েছেন, কি পেয়েছেন। সেই রিপোর্ট তো আমরা দেখেছি এবং সেই সময় বাংলাদেশে যে পরপর দুর্নীতিগ্রস্ত হয়েছে, কিন্তু বিএনপির প্রতিক্রিয়াটা ওই সময় ছিল একরকম। আবার টিআইবির এবারের রিপোর্ট, যে রিপোর্ট নিয়ে নির্বাচন কমিশন বলেছে যে এটা ভিত্তিহীন, এই রিপোর্টের মানে নির্বাচন কমিশন বলছে পূর্ব পরিকল্পিত এবং এটা সত্যের অপলাপ। আমি যদি বিএনপিকে বাদ দিই, অনেকে অন্যান্য দল, আমি বলছি তারপরও কিন্তু আমরা দেখি যে এই রিপোর্ট এর পক্ষে এখন আবার বিএনপির অবস্থান। সুতরাং টিআইবি রিপোর্টের নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করছি না। আমি যদি বিএনপির অবস্থান বাদ দিই, যদি জেনারেল মানুষের কথা বলি, অন্যান্য দলের কথা বলি, যে অন্যান্য দল, আপনি বাংলাদেশে নির্বাচন মূলত ভোটের যে মেরুকরণ বাংলাদেশে, সেখানে আওয়ামী লীগের যে মহাজোট এবং বিএনপির যে দলীয় মূলত অন্যভাবে অনেক বড় জোট, মানে এই যে তাদের যে জোট, কামাল হোসেনের নেতৃত্বে তারা যেটা করেছিল, এবং এই জোটকে নিয়েই মানুষের ঐক্যফ্রন্ট, এই জোটকে নিয়েই কিন্তু দুইটা জোটকে নিয়ে মানুষের নির্বাচনী ভাবনাটা সীমাবদ্ধ ছিল। এবং এর বাইরে যারা ছিল তারা কিন্তু ৩০০ আসনের মধ্যে মানে খুব অল্প সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং প্রার্থীও দিয়েছে। সুতরাং নির্বাচনে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের মধ্যে তাদের কিন্তু ভূমিকাটা খুবই সীমিত, অথবা তারা অংশগ্রহণ করেছে, তাদের অংশগ্রহণকে আমরা স্বাগত জানাই, কিন্তু রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন অথবা রাষ্ট্র ক্ষমতা নিয়ে সরকার পরিচালনার যে একটা মানে অংশগ্রহণমূলক নির্বাচনে যে অংশগ্রহণ করে তারা সরকার পরিচালনা করবে, সেই জায়গায় কিন্তু তারা কিন্তু নিজেরাও মানে মানে ভাবে নাই যে তারা সরকার পরিবর্তনের জন্য অথবা সরকার ক্ষমতায় যাবে। হ্যাঁ, তবে এই যে ঐক্যফ্রন্ট, তাদের ভাবনাটা ছিল তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে পরিবর্তন করে তারা সরকার ক্ষমতায় আসবে। কিন্তু বাস্তবতা হলো তারা কিন্তু এই যে বিএনপি, তারা কিন্তু ভোটের রাজনীতি যেটা তারা আসছে, একটা মানে কামাল হোসেনের মতো মানুষরা যখন তাদেরকে একটা ঐক্যফ্রন্টের আওতায় এনেছে, এবং তার পরবর্তীতে আমার দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তিনি তারা যখন আহ্বান জানিয়েছিলেন যে সংলাপের, এবং সেই আহ্বানের সাড়া দিয়ে তারা যে নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক রাজনীতির যে ধারাবাহিকতা, সেই জায়গা থেকে সিটকে পড়ে যে জায়গায় ছিল সেখান থেকে তুলে এনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চায়ের টেবিলে বসিয়ে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সন্নিবেশন ঘটিয়েছে। এবং সেই কারণে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো কি বাস্তবায়ন, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু বাস্তবায়ন তারা বাস্তবায়ন করেছে। কিন্তু বিষয়টি যদি হয়, যদি মাথার মগজের মধ্যে থাকে যে একটা মানুষকে বাংলাদেশ থেকে সরিয়ে দিতে পারলেই মানে তাহলেই কিন্তু ক্ষমতাটা আমাদের চলে আসবে, সেই প্র্যাকটিস তো হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে 21শে আগস্ট ঘটনা ঘটেছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হত্যা করা হয়েছে। প্রতিবেদনের কাছে আসছি এই কারণে আমি মনে করি যে প্রতিবেদন
আসছে, সেই প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া হচ্ছে, প্রতিবেদন নিয়ে বিশ্লেষণ হবে, এটা চলতে থাকবে। কিন্তু কিন্তু এই প্রতিক্রিয়াটা কি খুব দ্রুত মনে হচ্ছে? তারা তো আর একটু দেখতে পারতেন, পরীক্ষা করতে পারতেন। আওয়ামী লীগ একটি গণমুখী দল, এরকম অভিযোগ উঠলে সেই অভিযোগ নিয়েও তো আরো যাচাই বাছাই করে না, আমাদের প্রতিক্রিয়া দেয়া। প্রতিক্রিয়াটা আমরা কিন্তু এখন পর্যন্ত যে আজকে প্রতিক্রিয়া, তথ্যমন্ত্রী কথা হ্যাঁ, বলেছেন। তথ্যমন্ত্রী কথা বলেছেন, ঠিক আছে, কিন্তু আমরা যেটা মনে করি এটা তো আমাদের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসবে, কথা বলবে, হ্যাঁ, যারা অন্যান্য দল আছে তাদের পক্ষ থেকেও আসবে। এটা আমাদের কিন্তু যেহেতু ওই যে আগে কথাটা বললাম, ওই যে বিএনপির আমলে যেরকম প্রতিক্রিয়া তারা দেখিয়েছে, হ্যাঁ, এই প্রতিক্রিয়া হতে থাকবে, এরকম প্রতিক্রিয়া তো হয়, কারণ বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে তারা বিভিন্ন সময় যে আপনি কি- কথাগুলো বলে, আপনি কি ভিত্তিহীন হ্যাঁ, মনে করছেন না, প্রতিবেদন? আমি ভিত্তিহীন মনে করি এই কারণে। ভিত্তিহীন আর মনে যেটা হলো যে আজকে এই যে নির্বাচন হয়ে গিয়েছে, নির্বাচন হওয়ার পরে বাংলাদেশের মিডিয়া নিয়ে, বাংলাদেশের অবজারভার নিয়ে অনেক রকম মন্তব্য তারা করতে পারে, কিন্তু বিদেশি সংবাদ মাধ্যম যারা অবজারভার তারা এসেছিলেন, তারা কিন্তু সকলেই বলেছে, আপনারা তো সাধুবাদ জানিয়েছেন, না, আপনারা তারা রেফারেন্স কিন্তু ব্যবহার করেছেন। সকলেই সাধুবাদ জানিয়েছে। রয়টার বলেন, এএফপি বলেন, অথবা বাংলা বাজার, আনন্দবাজার পত্রিকা বলেন, অথবা অন্যান্য যে গার্ডিয়ান বলেন, তারা কিন্তু সকলেই কিন্তু এই নির্বাচনের নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে এবং এবং সেগুলো কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে একটু 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 বিতর্কও ছিল। না, কিছু বিতর্ক থাকবে, সাউথ বিতর্ক এশিয়ান থাকবে। কিছু নির্বাচনে যখন প্রতিষ্ঠান ছিল যারা observe নির্বাচনটি করেছে। বাংলাদেশে এবারে যে নির্বাচন, এই নির্বাচনটি কিন্তু অতীতের যে কোনো সময় ওই রকম নির্বাচন না। নির্বাচনটি নিয়ে এক ধরনের আতঙ্ক, এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব, অথবা মানুষের মধ্যে একটা ভীতি কাজ করেছে, কারণ নির্বাচন আসলেই বিএনপি জামাত এই জোট অতীতের যে অপকর্মগুলো করেছে, মানুষের মনোজগতে সেই ভীতিটা তো ছিল, এবং সেই কারণে সরকারের বিভিন্ন সংস্থা থেকে শুরু করে সমস্ত জনগণ, দেশের মানুষ সকলেই কিন্তু দেশ বাঁচানোর জন্য একটা নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং সেই কারণেই এবং বিপুল সংখ্যায় ভোট দিয়ে মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করেছে। আমি একটু জনাব হাবিব সাহেব আপনার কাছে, হাবিব ভাই, আপনি এই বিষয়ে যদি কিছু বলেন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমি সশ্রদ্ধ সালাম এবং মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই পৃথিবীতে আমি বেঁচে আছি, আবার যমুনা টেলিভিশনের সামনে আমি আসতে পেরেছি। কারণ হায়নার মতো আমার উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, বাঁচার কোনো লক্ষণ সেখানে ছিল না। তো যা হোক, মহান আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন। আজকে যে বিতর্ক বা যে বিষয় নিয়ে আলোচনা, আমি প্রথমে যদি বলতে চাই যে প্রধানমন্ত্রীর কাছে বা সরকারের কাছে বারবার জাতীয় ঐক্য ফ্রন্ট বা বিএনপির মহাসচিব আহ্বান জানিয়েছেন সংলাপের জন্য। উনি সারা দিয়ে সংলাপে ডেকেছিলেন, সংলাপ হয়েছে, কথা দিয়েছিলেন যে তফসিল ঘোষণা হলে অথবা এখন থেকে আর কোনো মামলা মোকদ্দমা হবে না, কাউকে গ্রেপ্তার করা হবে না। আমার এখানে এই যে মামলার এগুলি আছে, 5টা মামলা হয়েছে আমার 2টা থানায়, কোনো ঘটনা ঘটেনি। এটা কি আপনার নামে হয়েছে? আমার থানায়, আচ্ছা, 2টা থানায়, আমার নির্বাচন এলাকা ঈশ্বরদী এবং আটঘরিয়া, 5টা মামলা হয়েছে, কোনো ঘটনা ঘটে নাই। বিদ্যুৎ, এখন শীতের বিদ্যুৎ চমকায় নাই। তারপরে 5টা মামলা হয়েছে, শত শত আসামি এবং অজ্ঞাত আসামি শত শত। তাদেরকে গ্রেপ্তার করার পরে মামলা দেওয়া হয়েছে, রিমান্ড নেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়নি। প্রতিনিয়ত বাসায় বাসায় হামলা করা হয়েছে। তারপরে নির্বাচনের মাঠে যখন আমরা গিয়েছি, পোস্টার লাগালে ছিঁড়ে ফেলা হয়েছে, পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, কর্মীদেরকে মারা হয়েছে, মোটরসাইকেল নিয়ে গেলে মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়েছে। আমার এখন 5টা মোটরসাইকেল তারা ছিনতাই রেখে দিয়েছে, মেরে লোকজনকে মোটরসাইকেল রেখে দিয়েছে। আমার লক্ষ্য করে নিন, মন্ত্রী, এখন তো এমপি, আগে মন্ত্রী ছিল ওনার এলাকায়, রঞ্জু বিশ্বাস সহ নেতৃবৃন্দকে আঘাত করা হয়েছে। আমি বারবার নির্বাচন কমিশনের কাছে বলেছি, প্রশাসনের কাছে বলেছি। সর্বশেষ আমার উপর যখন আঘাত হলো, যখন মামলা করতে যাওয়া হলো, তখন প্রশাসনের পক্ষ থেকে বলা হলো যে মন্ত্রী ছেলেদের নামে মামলা করা যাবে না। আমি বললাম, মন্ত্রী এবং মন্ত্রীর বউয়ের নির্দেশে তার ছেলের নেতৃত্বে আমার উপর হামলা হয়েছে। সেখানে অসংখ্য পিস্তল বন্দুক ছিল, সেগুলি রিকভারির চেষ্টা করা হয় নাই। শেষ পর্যন্ত আমার ওয়াইফ রাত 2টার সময়, নাজমা হাবিব যখন গিয়েছে, তার ফাদারও এক সময় আমার শ্বশুর এসপি ছিলেন, রেফারেন্স দেওয়ার পরে বলছে মামলা নিতে পারি, তবে এমপির ছেলেদের, মন্ত্রীর ছেলেদের নাম বাদ দেয়া। আমাকে অসুস্থ জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে, দেশের করার তো কিছু নেই। প্রতিবেদনটা চাষি একটু কয়েকজনকে অ্যারেস্ট করেছিল। প্রতিবেদনের কথা কি বলবো? প্রতিবেদন এটা কি নির্বাচন বলে? একে কি নির্বাচন বলে? পৃথিবীর কোথাও কেউ দেখেছে আগের দিন রাত্রে ভোট কেটে নেয়? আমি তো ওপেন বলতে, সারা বিশ্বের মানুষ শুনতেছে, আমি আপনাকে বলি,
এই নির্বাচন কমিশন যে কথা, এই নির্বাচন কমিশন তো তওবা পড়া উচিত। তার আমলে কেন আমার থানায় 5টা মামলা হলো, কেন আমার শত শত অনেকগুলো লোককে অ্যারেস্ট করা হলো কেন? জনাব হাবিব, এবং এই আপনার প্রতি, হ্যাঁ বলেন। আমি ছোট প্রশ্ন আপনাকে বলেন, করতে চাই। বলেন। আপনারা অনেকেই বলছেন আগের রাতের কথা বলছেন, আগের ভোটের কথা বলছেন। আমি যদি এমন গুরুতর কোনো অনিয়ম বা ত্রুটির কথা হয়, আমরা তো সেই সময় অর্থাৎ যখন একটা ঘটনা ঘটছে তখন ঐক্যফ্রন্ট বা বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের তৎপরতা, কোনো ধরনের প্রেস ব্রিফিং বা অভিযোগ করা, এটা একেবারেই অনুপস্থিত ছিল। এটা আমার জানার জন্য জিজ্ঞাসা এটা একটা করছি। খুব সুন্দর প্রশ্ন করছেন, যেটা জাতির জিজ্ঞাসা। বিএনপি আপনি দেখছেন কয়জন ক্যান্ডিডেট বের হতে পেরেছে? না, আমি যদি ঢাকা থেকেও তো করা যায় কেন্দ্রীয়ভাবে, ঢাকাতে কাউকে না না, বের হতে পেরেছে। রাতের বেলা যখন প্রশাসন গিয়ে সেখানে ভোট কাটার জন্য প্রিজাইডিং অফিসারকে বাধ্য করেছে, বিএনপি লোকেরা তো এমনি ঘরে থাকতে পারে না। ওই স্কুলে যাবে কীভাবে? যে প্রতিষ্ঠান নির্বাচন হচ্ছে ওখানে যাওয়ার সাধ্য আছে? আমি 3 দিন আগের থেকে আমার কাছে রিপোর্ট যে আমার 2টা থানা, এই থানায় এতগুলি, এই থানায় এতগুলি ভোট মারা হবে। আমি এসপিডিসিকে জানিয়েছি, ওনারা আমাকে বলেছে যে অন্য কোথাও কেউ জানে, আপনাদের কিছু হবে না। ভোট যখন কাটতেছে তখন জানিয়েছি, সকালবেলাও জানিয়েছি। তারপর ভোট কেন্দ্রে ঢুকতে দেয় নাই, ঢোকার এজেন্ট বের করে দিয়েছে। এবং এই যে বলে না, কিছু কিছু বুদ্ধিজীবী, অতিরিক্ত বুদ্ধিজীবী বাংলাদেশে, আমি টেলিফোন টকশো দেখতেছি, বিএনপি মাঠে নামে নাই, পোস্টার ছাপে নাই, অফিস করে নাই, ভোট চায় নাই। আরে বাবা, আমি তো ভোট চেয়েছি, আমি তো অফিস করেছি, আমি তো পোস্টার টাঙিয়েছি, আমি তো মায়ের খেয়েছি। মায়ের খাওয়ার পর আমার স্ত্রীর নেতৃত্বে শত শত মোটরসাইকেল, ট্রাক, ওই ভুটভুটি, আপনার অটো, মহিলারা 2 থানায় তারা মিছিল করেছে। তারপর আমার ভোট গেল কোথায়? জনাব হাবিব, এবং আপনি যে কথা জানতে চান, এক কথা বলবো, টিআইবি যে কথা বলেছে, টিআইবির সাথে আমি সম্পূর্ণ একমত না। কেন আমি একমত না? টিআইবি যে বলেছে 50টার ভিতরে 33টা, আমি 33টা না, বাংলাদেশের 2-1টা নির্বাচনী এলাকা বাদে বাংলাদেশের সমস্ত এলাকায় রাত্রিবেলা ভোট কাটা হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে বাংলাদেশের যত প্রভাবশালী, যত বড় নেতা, বুদ্ধিজীবী, জ্ঞানী হোক, আমার শেষ করে প্রভাব, আমি এভাবে চ্যালেঞ্জ করে যাচ্ছে। আমি 299টা অপশনের বাদ দেন, আমার এলাকায় আপনি গিয়ে যদি রাত্রিবেলা ভোট কাটা হয়েছে, তার প্রমাণ হলো এই, নির্বাচন কমিশনকে বলছি, তার প্রমাণ হলো এই যে ব্যালটের যে মুড়ি আছে না, ওই মুড়িতে সিরিয়ালি এই নাম্বারগুলো লেখা আছে। একসাথে কি ভোট সিরিয়ালি দিতে চায়? এক রাতের ভিতরে সব মানুষ অশিক্ষিত মূর্খ হয়ে গেলে টিপসই, একই মানুষের টিপসই, এবং সিরিয়ালি কাটা হয়েছে। জনাব হাবিব, দেখেন আপনার কাছে ফিরছি, আমরা একটু যেতে চাই, আমাদের চট্টগ্রাম থেকে কোথাও যুক্ত আছেন অধ্যাপক আবু নোমান, আপনার কাছে একটু আসতে চাই। টিআইবি অনেক সময় বিভিন্ন প্রেক্ষাপটে প্রতিবেদনগুলো প্রকাশ করে এবং সেই প্রতিবেদন নিয়ে একেবারেই আলোচনা সমালোচনা তো হয়, এবং আমরা দেখতে পাই যে দুটি পক্ষ অনেক সময় ভাগ হয়ে যায়। আপনার কাছে একটু জানতে চাই যে এই প্রতিবেদনটা কি আসলে আমরা কিভাবে গ্রহণ করতে পারি, যার মাধ্যমে আসলে তারা যে কথাটি বলছে, প্রশ্নবিদ্ধ এবং ত্রুটিপূর্ণ নির্বাচন, সেই প্রেক্ষাপটে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি? আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে যমুনা টিভি এ ধরনের একটি চমৎকার বিষয়ে নির্বাচন উত্তর সংলাপ বা আলোচনার আয়োজন করার জন্য। আসলে নির্বাচনের আমরা যখন শুরু থেকে, একটা তো পদ্ধতি আছে, প্রসেস আছে, সেটা যখন শুরু হয়েছে আমরা তখন থেকে আসলে দেখতে পেয়েছি যে এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সেটা সরকারি দল এবং বিএনপি সহ অন্যান্য যে দলগুলির মধ্যে রয়েছে, তাতে সবার মধ্যে কিন্তু এই প্রতিক্রিয়াগুলিকে আমরা লক্ষ্য করেছি। এবং এখন একটি প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে। আমি নিজেও কিন্তু আমার নির্বাচনী এলাকাতে আমি ভোট দিতে গিয়েছি, আমার মাকে নিয়ে গিয়েছি, আমার পরিবারকে নিয়ে গিয়েছি। আমার কাছে যেটা মনে হয়েছিল, এটা আসলে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হতে পারে, এবং আমার কাছে মনে হয় যে আমার এলাকায় আমি দেখেছি যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আপনার ভোট দিয়েছে। বিভিন্ন এলাকাতে অবশ্য আমি এটাও শুনেছি যে সেখানে কিছু গণ্ডগোল হয়েছে, এবং এটাও আমরা দেখেছি যে এই যে কিছুক্ষণ আগে যিনি আলোচনা করছিলেন উনি বলেছিলেন যে তার আগের দিন রাতে হয়তো অনেকগুলি কেন্দ্রে, উনি যেভাবে ঢালাওভাবে বললেন, কিন্তু আমার কাছে আমরা পত্রপত্রিকাও দেখেছি যে কয়েকটি কেন্দ্রে হয়তো এই ধরনের অভিযোগ, এবং সেটা নির্বাচন কমিশন এই ধরনের যে কর্মকাণ্ড হয়েছে সেখানে কিন্তু নির্বাচন তারা স্থগিত করেছে, সেই কেন্দ্রগুলিতে নির্বাচন বাতিল করেছে। এবং আপনি দেখবেন এই নির্বাচন উত্তর ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার যদি আপনি খবরগুলি যদি বিশ্লেষণ করেন, তাহলে এই ধরনের যে ঢালাওভাবে যে অভিযোগ করা হচ্ছে আপনার, যে এজেন্টকে বসতে দেওয়া হয়নি, সুষ্ঠু নির্বাচন হয়নি, কিন্তু আপনি দেখেন বিএনপির যারা মনোনয়ন প্রত্যাশী, আমি বিএনপি বলবো না, একটা উৎসবের মতো হয়েছে, তারা কিন্তু
একদম রেকর্ড সংখ্যক বিএনপি বা তাদের যে জোট ছিল তারা কিন্তু নমিনেশন পেপার কিন্তু সংগ্রহ করেছে, কারণ তাদের মধ্যেও এক ধরনের একটা নির্বাচনী যে একটা আমেজ সেটা আমরা পরিলক্ষিত করতে পেরেছি। কিন্তু আপনি এটাও জানবেন যে নির্বাচনে যাওয়ার জন্য, নির্বাচনে জয়লাভ করার জন্য তৃণমূল পর্যায় থেকে শুরু করে একটা সাংগঠনিক ভিত্তি কিন্তু প্রয়োজন, এবং আমার মনে হয় যে এটা আসলে সবারই বিশ্লেষণ করা প্রয়োজন আপনার। কারণ আগের ইতিহাস যদি আপনি ঘাটেন যে কত পার্সেন্ট লোক ভোট দিয়েছে, বিএনপি কত পার্সেন্ট পেয়েছে, কিন্তু আপনি দেখবেন যে এই 10 বছরে বাংলাদেশে এমন কিছু কর্মকাণ্ড হয়েছে আমরা কখনো তো চিন্তাও করতে পারিনি যে এই স্বাধীন বাংলার মাটিতে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার আমরা দেখব, সেটি কিন্তু গত 10 বছরে আপনার সম্ভব হয়েছে। এই জন্য পাবলিক একটা পারসেপশন তৈরি হয়েছে আপনার, যেখানে আপনি যুদ্ধ অপরাধী জামাত যারা আছে তাদেরকে কিন্তু জনগণ একটা বয়কট করার জন্য একটা গণসিদ্ধান্ত তারা নিয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর আপনি যে টিআইবির কথা বললেন, টিআইবি অনেক সময় আপনার রিপোর্টগুলি দিয়ে থাকে। এই যে আপনি দেখেন বিশ্বের আপনার সব বিশেষ করে যে রাষ্ট্রগুলি রয়েছে আপনার, তারা কিন্তু এই নতুন সরকারকে আপনার অভিনন্দন জানিয়েছে আপনার। এটা আমার কাছে মনে হয় যে দেশি বিদেশি পর্যবেক্ষক এসেছে, তাদের বক্তব্য আমরা শুনেছি, আপনাদের যে ইলেকট্রনিক্স মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, সেগুলি থেকে দেখেছি। তাহলে যেভাবে ঢালাওভাবে কথা বলা হচ্ছে সেটার সাথে আমাদের সংবাদপত্র কি বলছে, আমাদের মিডিয়াগুলি কি বলছে, বিদেশি পর্যবেক্ষক কি বলছে, এবং একই সাথে যদি আমরা দেখতে পাই যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই সরকারকে কিন্তু তারাও কিন্তু আপনার অভিনন্দন জানাচ্ছে। অধ্যাপক আবু নোমান, আমাদের সময় হলো বিরতি নেওয়ার। আমরা আপনার কথা শুনবো আরো, আপনি ব্যাখ্যা করছিলেন, আপনার নিজের মতামতের কথাও জানাচ্ছিলেন। আমরা 24 ঘন্টা একটা বিরতিতে যেতে চাই, তারপর আপনার কাছে আবারও ফিরবো। দর্শক, এর সাথে 24 ঘন্টা সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় আমাদের আলোচনা চলছে নির্বাচন, বিতর্ক এবং গণতন্ত্র নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে 3 জন অতিথি আছেন, আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে অধ্যাপক আবু নোমান। আমরা শুরুতেই আসতে চাই জনাব আবু নোমান আপনার কাছে। আপনি বলছিলেন বিরতিতে যাওয়ার আগে, আপনার কাছে আমি ছোট্ট করে জানতে চাই যে আসলে টিআইবির এই প্রতিবেদনকে কি আমাদের গ্রহণ করার কোনো সুযোগ আছে কিনা। আমরা দেখতে পাই টিআইবিতে যারাই ক্ষমতাসীন থাকেন তাদের বিরুদ্ধে যখন কোনো প্রতিবেদন আসে বা তাদেরকে প্রশ্ন করে যখন কোনো প্রতিবেদন আসে, তারা সবসময় এটাকে রিজেক্ট করেন, ভিত্তিহীন নানা ধরনের উপাধিতে আখ্যায়িত করেন। এই প্রতিবেদনকে কোনোভাবে কোনো ফর্মে গ্রহণ করে তাকে বিচার বিশ্লেষণের কোনো সুযোগ আছে কিনা? জনাব নোমান, আপনার কাছে প্রশ্ন ছিল যে টিআইবির এই প্রতিবেদনটি যেটা প্রকাশিত হয়েছে, এই প্রতিবেদন কোনো ফর্মে গ্রহণ করার কোনো সুযোগ আছে কিনা, অর্থাৎ বিচার বিশ্লেষণ করা, খতিয়ে দেখা, কোনোভাবে এটাকে গ্রহণ করার সুযোগ আছে কিনা? হ্যাঁ, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি যেটা আসলে তখন বলতে শুরু করেছিলাম, টিআইবি আসলে এই একটা নির্বাচনের পরে, কারণ এখানে আওয়ামী লীগ একটা বড় দল, গত পরপর দুবার কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করেছে এবং একটি নির্বাচন তারা সম্পন্ন করেছে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই টিআইবি রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়ে আসলে প্রশ্ন উঠতে পারে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে কিছু ইন্ডিকেটরস থাকে আপনার। এখন আপনি যে একটা গবেষণা করলেন, সেই গবেষণার তথ্য এবং উপাত্ত সেটি স্যাম্পলিং করা, আমার কাছে মনে হয় যে এটির গ্রহণযোগ্যতা নিয়ে আসলেই আমি নিজেও কিন্তু একটা আমার কাছে প্রশ্নের অবতারণা হয়েছে। কারণ এটি তো সারা বাংলাদেশে, কারণ আমাদের আগের নির্বাচনগুলি যদি দেখেন, এর আগে 10টি নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলিতে সহিংসতা থেকে শুরু করে, ভোট দখল থেকে শুরু করে, ভোট কারচুপি থেকে শুরু করে, রাতে ভোট দেওয়া থেকে শুরু করে, ভোটের অর্থায়ন থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে। এবং এই তৃতীয় বিশ্বের মতো দেশগুলিতে কিন্তু আসলে যেটা হয় আপনার, যে সেটি হচ্ছে যে এই নির্বাচনের সময় আপনার এগুলি হয়ে থাকে আপনার। তাহলে এটি আমাদের বাংলাদেশে খুব একটা নতুন ঘটনা নয় আপনার, বিক্ষিপ্তভাবে এই ঘটনাগুলি বিভিন্ন জায়গায় হয়েছে। কিন্তু টিআইবি রিপোর্টে যে বিষয়টি আসলে উল্লেখ করা হয়েছে, যে সংখ্যা দেখানো হয়েছে, এগুলি কিন্তু আমাদের এই নির্বাচনকে আপনার প্রশ্নবিদ্ধ করেছে। আপনার সাধারণ মানুষ তো আসলে ভোট দিয়েছে, কিছু যে জায়গায় আপনার ভোট জালিয়াতি হয়েছে অথবা এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি, এগুলি কিছু অভিযোগ থাকবে এবং সেগুলি আমার মনে হয় যে বিএনপি সহ তাদের যে জোট রয়েছে বা অন্যান্য যে নির্বাচনী দলগুলি যারা অংশগ্রহণ করেছিল, তারা যদি সেগুলি নির্বাচন কমিশনে, আমরা তো দেখিনি
তারা তো এভাবে বলতে পারতো যে আমরা এই জায়গায় এটা হয়েছে, আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেই ক্ষেত্রে আমি মনে করছি যে টিআইবি আরেকটু সচেতন হওয়া তাদের প্রয়োজন ছিল আপনার, কারণ এই নির্বাচন। জনাব আবু নোমান, আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আমি একটু আসতে চাই জনাব হাবিব, আপনার কাছে আপনি কিছু বলতে চাচ্ছিলেন স্যারের বক্তব্যের প্রেক্ষাপটে। আমি ওনাকে বলতে চাই, উনি তো আসলে একপেশেভাবে কথা বললেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে উনি কথা বলেন নাই। উনি আওয়ামী লীগের একজন বড় নেতার চেয়েও বড় ভূমিকা নিয়ে উনি কথা বলেছেন। এবং আমি ওনাকে বলে উনি অন্ধের মতো কথা বলেছেন, হাতি দেখার মতো কথা বলেছেন, অন্ধের হাতি দেখার মতো। আমি ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, খুলনা 4-এ আপনি যান, ঘুরে আসেন, যান। হেলাল আমাদের প্রার্থী ছিল। আবু নোমান আমার সাথে। হ্যাঁ, আবু নোমানকে বলছি আমি, অধ্যাপক আবু নোমানকে বলছি বিনীতভাবে, খুলনা 4-এ যান। সেখানে ভোট ছিল 3,09,000। আওয়ামী লীগের প্রার্থী পেয়েছে 2,92,000 সামথিং। বিএনপির প্রার্থী পেয়েছে 14,000 সামথিং। কত হয়? 99.3% ভোট সেখানে কাস্ট হয়েছে। আপনি যান, উনি দেখাতে পারবেন, অস্বীকার করতে পারবেন? আমি এই যে ভোট পেয়েছি, 0 ভোট, উনি দেখাতে বলতে পারবেন যে আমি 0 ভোট পাওয়ার মতো? এক সেন্টারে ভোট পায় 1,730 ভোট, আর এক সেন্টারে ভোট পায় 9 ভোট। অনেকগুলি সেন্টারে ভোট পায় 0 ভোট, যেখানে এখন উপজেলা চেয়ারম্যান, আমাদের জোটের চেয়ারম্যান রয়েছে, সেখানে 0 ভোট পেতে পারি? উনি যে কথাটা বললেন, মানে ওনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে ওনার ছাত্ররাই কালকে ওনাকে প্রশ্ন করবে। এই যে মানুষ ভোট দিতে পারেনি, এই কথাটা স্বীকার করা উচিত। এবং আমি বলি যে নির্বাচন কমিশনের যে মিথ্যাচার করতেছে, প্রথম থেকে যে মিথ্যাচার করে আসতেছে, সে সবই সে মিথ্যাচার করতেছে। এবং একদিন এদের আমি বললাম, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি আবারও বলি, আমার এলাকায় যাক না কেন, ব্যালট পেপারগুলি খুলুক না কেন, 299টা দরকার নাই, একটা আসনে আসেন, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি। আমার ইউনিয়নে তার জন্য তো একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া কি আপনি কি অনুসরণ করেছেন বা সেই প্রক্রিয়া যাওয়ার চেষ্টা করেছেন? আমি মামলা করব, আমি এখনো চ্যালেঞ্জ দিয়ে বলছি, যে কোনো একটা সেন্টারে বিএনপি যিনি, আওয়ামী লীগের যিনি প্রার্থী ছিলেন মন্ত্রী, ওনার নিজের ইউনিয়নের যদি যে কোনো একটা সেন্টারে যদি উনি ভোট করতে চায়, আমার সাথে ভোট করে, সেই ভোটে ওনার পাস করা ওনার জন্য কঠিন আছে। সেটা অন্য হিসাব। এইটা আমি বলছি, উনি যে বলে যাচ্ছেন, অন্ধের মতো বলে যাচ্ছেন, আমি আপনার কাছে আবার ফিরতে চাই। আপনি অস্বীকার করছেন, ওনার রিপোর্টকে তো মানুষ প্রত্যাখ্যান করে। আপনার বক্তব্য শুনতে চাই। আমি একটু আসতে চাই জনাব আফজাল হোসেন আপনার কাছে। জনাব হাবিব সাহেব কিছু সরি, পরে দেন, আমি বলি। উনি যেটা বললেন যে স্বীকৃতি দিয়েছে, আমি শেষ করি একটু। হাবিব সাহেব একটু, জি জনাব আফজাল। না, আমি যেটা বলতে চাই যে মানে কারো একটা বক্তব্য আমলে নেওয়া, মানে সেটা কিন্তু নির্ভর করে কোন নৈতিক অবস্থানে দাঁড়িয়ে একটা মানুষ বক্তব্য দিচ্ছে। হাবিব ভাই বক্তব্য দিচ্ছে, হাবিব ভাই একসময় ছাত্রলীগ করতেন, ছাত্রলীগের সভাপতি ছিলেন, সেই কমিটি আমি সদস্য ছিলাম। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছিলেন, আমরা তখন ওনার পাশে ছিলাম। ছাত্রদলের গুন্ডারা বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে ওনাকে মারতে এসেছেন, উনি তখনও প্রতিবাদ করেছেন। ঠিক আছে, এখন ওনার অবস্থানটা কিন্তু ওই বন্দুকধারীদের সাথে। সুতরাং ওনার বক্তব্য এই মুহূর্তে বন্দুকধারীদের কথার মতোই হবে। হ্যাঁ, যদিও আমি তাকে পছন্দ করি, ভালোবাসি, সবই ঠিক আছে, কিন্তু বাস্তবতা হলো যে প্রফেসর নোমান উনি যে কথাটা বলেছেন, খুবই আমি মনে করি যৌক্তিক কথা বলেছেন, এই কারণে যে বাংলাদেশের অতীতের সকল নির্বাচনগত 10 বছরে বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব, বাংলাদেশের মানুষের মাইন্ডসেট আপ, তরুণ প্রজন্মের সামনে এগিয়ে যাওয়ার স্বপ্নযাত্রা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সেই সুবিশাল তার রাষ্ট্রনায়ক উচিত তার যে ভাবমূর্তি, এবং এই যে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মানুষের যে একটা অবস্থান দীর্ঘদিনের, এবং এই যে দুর্নীতিগ্রস্ত একজন নেত্রী, তিনি জেলের অভ্যন্তরে আছেন, অথবা তাদের পরবর্তী নেতা তিনি দুর্নীতিতে সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন, এইরকম অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ অতীতের নির্বাচন, ভয়াবহ ঘটনাগুলো, অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, সমস্ত কিছু এগুলো বিবেচনায় রেখে মানুষ কিন্তু তার সিদ্ধান্তটা নিয়েছে। আজকে কিন্তু আমার ভাবনার মধ্যে আরেকটি জিনিস যোগ হয়েছে, আমাদের অফিসে যখন আমি শেষ করি, সেটা আমি বলবো, আমাদের অফিসে আজকে যখন এই যে মনোনয়ন প্রত্যাশীরা ফর্ম কিনছিলেন, তখন একটি মেয়ে ফর্ম সংরক্ষিত নারী আসনে, তার মধ্যে একটা মেয়ে নাম পূর্ণিমা, এবং সেই পূর্ণিমার ধর্ষিতা হয়েছিল 2001 সালে নৌকা মার্কায় ভোট দেওয়ার অপরাধে। সুতরাং কান্না বেদনা, নির্বাচনে বিভিন্ন সহিংসতার ঘটনায় হাবিব ভাই আঘাতপ্রাপ্ত হয়েছে, কে করেছে কি করেছে এগুলা তদন্তের বিষয়ে আইন প্রক্রিয়া সংস্থা নিশ্চয়ই বের করবে, অথবা অ্যারেস্ট হয়েছে, মামলা হয়েছে, আমি সবই জানি। কিন্তু আমাদের কষ্ট, আমাদের বেদনা, এটা কিন্তু
অনেক গভীরে কেন এই মানুষগুলো পূর্ণিমাদের মানুষদের মানে নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, গ্রামের পর গ্রাম মানুষকে, আমাদের বড় বড় নেতা তাদেরকে হত্যা করা হয়েছে, আহসানুল্লাহ মাস্টার, এস.এম. কিবরিয়া, তারপরে আমাদের মমতাজ ভাই, আমাদের অন্যান্য যে মনজুরুল ইমাম সাহেব, সে অনেক হত্যা করেছে। আমাদের নেত্রী বঙ্গবন্ধুর মেয়ে, তাকে হত্যা করা ষড়যন্ত্র হয়েছে 21শে আগস্ট। সুতরাং এই বাংলাদেশে আমরা বসবাস করি। তবে আজকে যে কথাটি বলতে চাই যে আজকে এই যে ভোট, যে আপনি বলছিলেন যে সংখ্যা তত্ত্ব, যে ভোটের যে হিসাব 98% এটা কিন্তু অস্বাভাবিক না। আমাদের কাছে আছে হিসাবটা, 1 মিনিট আমি শেষ করি। আমাদের কাছে কিন্তু এই কাগজে আছে 300 আসনের হিসাব আছে। 2008 সালে মানে 94% ভোটও পড়েছিল, 93%। এই যে দিনাজপুর 2 আসনে 94.12% ভোট পড়েছে, এবার পড়েছে 83.23। এরকম 94, 92, 91% ভোট 2008 সালে পড়েছে। এবং এবারের যদি নির্বাচন দেখেন, টোটাল নির্বাচনের যে আজকে মানে এই যে শতকরা হার, সেটা হলো এবারের নির্বাচনের শতকরা হার হলো 80.41% এবং ভোট কাস্টিং শতকরা হার। আর 2008 সালের নির্বাচনের শতকরা হার ছিল 96.91%। সুতরাং ভোটের যে ভোট দেওয়ার যে হার, সেটা কিন্তু অতীতের 2008-এর চেয়ে অনেক কম, 7% কম। এবং বিভিন্ন কেন্দ্রে ভোটের যে ভোট পড়ার হার, সেটা আমি তো দেখালাম যে 91-94%। কিন্তু একটা দলে এত ভোট পড়ার কারণ, সেটা কিন্তু ওই যে ইতিমধ্যে যে কারণগুলো আমি বললাম, যে সমস্ত মানুষ, যে ওই যে লতিফুর রহমান যখন বঙ্গবন্ধু শপথ করে আসলো, তখন সমস্ত প্রশাসনের মধ্যে একটা ভীতিকর অবস্থা, সেই জায়গা থেকে মানুষ চাচ্ছে ওই রকম বাংলাদেশ আমরা চাই না। আমি ফিরছি আপনার কাছে জনাব। এই যে বিতর্কের মাঝখানে আসলে ভোটাধিকার নিয়ে যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান বা সেই প্রশ্নের উত্তর আমরা কিভাবে পাবো? আর শূন্য ভোটের কথাও আমি জানি যে আমাদের পটুয়াখালীতে 2001 সালে আমাদের পটুয়াখালীতে মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নে বেশ কয়েকটি কেন্দ্রে শূন্য ভোট পড়েছিল। সুতরাং বিএনপি করলে সেটা জায়েজ। খাতাটা উল্টে 2001 সালে বিশ্লেষণ করুন, খাতাটা উল্টান আপনারা, দেখেন কি করেছিলেন আপনারা। ফিরছি আপনার কাছে প্লিজ। বিএনপির সময় যেমন পারুলের খুব অমানবিক ঘটনা ঘটেছিল, পূর্ণিমা, এখন পারুল হলো, ফলে পূর্ণিমা হোক আর পারুল হোক, শেষ পর্যন্ত দায়টা জনগণের উপর গিয়ে পড়ে। আমি শুধু মানে মূল বিষয় আপনাদের মূল বিষয় থাকতে চাই, সুবর্ণচরের পারুলের কথা বললাম আর কি। যেমন ধরুন টিআইবি বলেছে যে তারা একটা তালিকা দিয়েছেন যে নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। 2, প্রতিপক্ষের এজেন্টদেরকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। 3, অনেক ভোটার ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেননি। 4, বুথ দখল করে প্রকাশ্যে সিল মারার দৃষ্টান্ত রয়েছে। 5, জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে। 6, ভোট শুরুর আগে ব্যালট বাক্স ভর্তি দেখা যায়। 7, ভোট শেষের আগে ব্যালট পেপার শেষ হয়ে যায়। 8, গণমাধ্যমের জন্য অভূতপূর্ব কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল। আর তারপরে তাদের পর্যবেক্ষণ হলো নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেনি। অনেক ক্ষেত্রে পুলিশ ও প্রশাসন প্রতিপক্ষকে দমন করার ব্যাপারে রাষ্ট্রের সাথে সহায়ক ভূমিকা পালন করেছে। এইটা জেনেছি, মানে আমি একটু বললাম, এইগুলো নিয়ে তো নির্বাচন কমিশন বলবে যে আপনারা যে পর্যবেক্ষণের যে প্যারামিটারটা কি ঠিক করলেন এবং আপনার পর্যবেক্ষণের পরে সিদ্ধান্ত যা দিলেন, আমরা একটু খতিয়ে দেখি। আপনি কি ধরে ধরে বলার কথা বলছেন একেবারে? আমরা যখন উড়িয়েই দিচ্ছি তখন জিনিসটা যেরকম দাঁড়ায় যে আমি তো, আমার চোখে তো কোনো অনিয়ম ধরা পড়েনি, তাহলে এখন আমি কি সব? তাহলে আমাদের বলতে হবে টিআইবি কিন্তু ব্যক্তি না, টিআইবি হচ্ছে একটা প্রতিষ্ঠান, তার একটা ধারাবাহিক কর্মকাণ্ড। আমার চোখে হয়তো একটা কেন্দ্র এমন বিষয় ধরা পড়েছে যে সেটা অন্য কেন্দ্রের সঙ্গে নাও মিলতে পারে, সেক্ষেত্রে তো র্যান্ডম স্যাম্পলিং এর কথা, প্রতিবেদনের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটাও একটু যাচাই করে দেখা উচিত। কিন্তু যে কোনোভাবে এই নির্বাচনকে যুক্তিসঙ্গত করার একটা চেষ্টা আমরা দেখছি সমস্ত দিক থেকে। এখানে আমি 3টা যদি নির্বাচন কমিশনারের একটা দেখি, একটা হচ্ছে আমাদের আজিজ কমিশন, তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে ভুয়া ভোটার কিভাবে করা যায়, প্রায় 1 কোটির বেশি, 1,23 লক্ষ। তারপরে সেটাকে আবার রিকারেক্ট করা হয়েছে, উনি নিজে চলে গেলেন। তারপর রকিব কমিশন, তিনি দেখালেন যে কিভাবে একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে গোটা দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করা যায়। তারপরে হুদা কমিশন বাংলাদেশের ইতিহাসে একটা নাম লিখে রাখলেন যে এই ধরনের একটি ইলেকশন আমরা তো বহুদিন এটা নিয়ে আলোচনা করতে পারবো, যে কি ধরনের অভূতপূর্ব শৃঙ্খলার সঙ্গে একটা ভোট জালিয়াতি করা যায়। এটা দৃষ্টান্ত হিসেবে শুধু আমাদের দেশ না, পৃথিবীর অনেক দেশও হয়তো ফলো করতে পারে যারা এককেন্দ্রিক শাসন ব্যবস্থাটাকে দীর্ঘস্থায়ী করতে চায়। আপনি কি শৃঙ্খলার সাথে জালিয়াতির কথা বলতে চাচ্ছেন? আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারি, আমাদের কথা হতে পারে। দর্শকের সাথে 24 ঘন্টার সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন।
দর্শক, আবার আমন্ত্রণ। 24 ঘন্টায় আমাদের আলোচনা চলছে নির্বাচন, বিতর্ক এবং গণতন্ত্র নিয়ে। আমাদের মাঝে তিনজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নোমান। স্যার, আপনার কাছে আসতে চাই। গত 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 অংশে গত পর্বে আসলে আমরা কথা বলছিলাম টিআইবির প্রতিবেদন নিয়ে। আপনার প্রতিবেদন প্রেক্ষাপটে জনাব হাবিব কিছু প্রশ্ন তুলেছেন, সেই প্রতিবেদন নিয়ে কথা হচ্ছিল। আমি একটু আপনার প্রতিবেদনটি নিয়ে শেষ মন্তব্য আপনার জানতে চাই। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে হাবিব সাহেব যেভাবে কথা বলেছেন এটি খুব দুঃখজনক আপনার, কারণ প্রত্যেক ব্যক্তির একটা মতামত রয়েছে, সে মতামতকে সম্মান জানানো দরকার। আমার মনে হয় যে নির্বাচনে উনি যদি ধরেই নেন যে উনি জিতবেন, 10 বছর জনগণের সাথে ওনার কোনো সম্পৃক্ততা থাকবে না, তাহলে এই কারণেই কিন্তু আমরা দেখেছি বিগত নির্বাচনগুলিতেও যারা নির্বাচন হেরে গেছে বিভিন্ন সময় তারা কিন্তু বিভিন্নভাবে এই নির্বাচন মেনে নেওয়ার জন্য অথবা বিভিন্ন কারচুপির আশ্রয় নিয়েছেন। আমি যেটা মনে করি একজন শিক্ষক হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি যে টিআইবি যে প্রতিবেদনটা দিয়েছে, এই প্রতিবেদনের স্যাম্পলিং নিয়ে, এই প্রতিবেদনের গবেষণা তথ্য উপাত্ত নিয়ে আসলে প্রশ্ন থাকতে পারে। কারণ বাংলাদেশের এই 300টি যে নির্বাচনী অঞ্চল রয়েছে সেখান থেকে তারা কিভাবে তথ্য এবং উপাত্ত সংগ্রহ করেছে, একটা সংবাদ সম্মেলন করে তারা এভাবে বলে দিল, তাহলে ডেফিনেটলি এইটা জনমনে একটা প্রশ্ন উঠতে পারে। এখন প্রশ্ন হচ্ছে হাবিব সাহেব এবং তার দল খুশি হতে পারে কারণ তারা নির্বাচনে জয়লাভ করেনি, কিন্তু একটা বিশাল দল, বড় দল যারা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে, এবং এই কথা বললে যদি উনি আমাকে দলীয় বলে, বঙ্গবন্ধুর কথা বললে যদি উনি আমাকে দলীয় বলে, তাহলে এটি নিশ্চয়ই আমাদের নতুন প্রজন্ম, আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের সমস্ত বাঙালি জাতির জন্য এটা দুঃখজনক বিষয়। আমি যেটি বলতে চাই, টিআইবি যে এই প্রতিবেদনটি দিয়েছে, এই প্রতিবেদনের গবেষণার যে কর্মপদ্ধতি রয়েছে সেই পদ্ধতি নিয়ে কিন্তু আমি আসলে প্রশ্ন তুলেছি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর এবিএম আবু নোমান, ডিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি 24 ঘন্টার সময় দিয়েছেন, আপনি গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমি স্টুডিওতে আসতে চাই। আমাদের সাথে এখন জনাব হাবিব, আপনি যদি এই ইস্যুতে সবশেষ কথা বলতে পারেন। এবং আমরা জেনেছি যে একটা সংলাপ এবং শুভেচ্ছা বিনিময়ের কথা শোনা যাচ্ছে, এই বিষয়েও আপনার একটু ছোট মন্তব্য জানতে হবে। যদিও এই বিষয়ে বিএনপি এবং ঐক্যফ্রন্টের অবস্থান নিয়েও আমরা নানা ধরনের তথ্য শুনছি, আপনি মন্তব্য করে যদি সে বিষয়ে কিছু একটু বলেন। না, তো আমাদের বিএনপি এবং ঐক্যফ্রন্টের মধ্যে যেটা হোক না সেটা তো সময় আসলে বোঝাই যাবে। আমার কথা হলো যে সরকারের পক্ষ থেকে যে সঙ্গের কথা বলে, এর আগে তো আমরা গিয়েছিলাম, লাভ তো কিছু হয়নি। আপনার ওই যে আপনার নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রেও, তারপরে আপনার ওই সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে কোনোটাই কাজ লাগে নাই। এগুলি একটা ধরেন আপনার তামাশা। তো এখন যে কথাটা উনি আবার একটা ভুল করলেন, ওনাকে তো প্রশ্ন করতে পারেনি। এরশাদ সাহেব যখন ক্ষমতা এসেছিলেন 82 সালে, পৃথিবীর অন্য দেশ কি তার সাথে কাজ করেনি? 1986 সালে যখন 48 ঘন্টা রেডিও টেলিফোনের রেজাল্ট বন্ধ করে তখন উনি আবার এককভাবে যদি আওয়ামী লীগকে হারিয়ে দিলেন, তখন কি বিদেশিরা স্বীকৃতি দেয়নি? 1988 সালে যখন আওয়ামী লীগ বিএনপি কেউ নির্বাচনে যায় না, এককভাবেও নির্বাচন করলেন কয়েকটা দল নেই, তখন কি বিদেশিরা স্বীকৃতি দেয়নি? পৃথিবীর বিভিন্ন দেশ কাজের স্বার্থে তাদের কূটনৈতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তারা দিয়েই থাকে। এবং এখানে যে কারচুপি যেটা হয়েছে, সে কারচুপিটা হলো এই যে রাতের বেলায় ভোট কাটা। আমি আবারও তো চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমি আমার এলাকার কথা দিয়ে বলতে চাই, অন্য এলাকায় আমি যেতে চাচ্ছি না। খুলনার একটা উদাহরণ দিলাম, উনিকে বিনীত হয়ে বলছে আবার উনি যান ওখানে, আর আমার এলাকায় উনি আসেন। উনি যে বললেন যে এলাকায় যায়, উনি আমার এলাকায় যায় দেখে আসুক তো, দেখি মানুষ কি বলে, মানুষ তো আমরা থাকি কি না। তো এই যে কথা বলে, একটা শিক্ষক হলে পরে তাকে কেউ দায় দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আমি তাকে কটাক্ষ করি না, আমি বলছি যে একজন শিক্ষকের মতো কথা বলা উচিত। আমি এটা বলি, হ্যাঁ এটা বলি যে এই যে 1,23,00,000 ভোটারের কথা যেটা বলে, ভুয়া ভোটার, এখন একজন মানুষ কিন্তু এক জায়গায় ভোটার, তখন কিন্তু একজন 3 জায়গায় 4 জায়গায় ভোটার ছিল, যে কারণে 1,23,00,000 ভোটার বেশি ছিল। যখন একজন ভোটার হয়েছে আমলে, তখন কিন্তু আর সেটা চলে আসে। হ্যাঁ সেটাই বলছি, আজ যেটা ছিল এখন একজন একটা ভোটার। সবশেষে যে কথা আমি বলতে চাই যে টিআইবি যে রিপোর্টটা করেছে, আরো গভীরে যখন টিআইবি যাবে, আমি বললাম তো যে এটা আমি জেনে বুঝে বলছি, আমি এবং চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি প্রধান নির্বাচন আমি বলছি আরো অন্যরকম। এবং আমি বলি যে মানুষ যে চুরি করে সে ডাকাতি করে না, যে ডাকাতি করে সে চুরি করে না, যে চুরি করে সে ছেঁচড়ামি করে, যে ছেঁচড়ামি করে সে মানে চিটারি করে না। এরা রাত্রিবেলা ভোট কেটেছে, দিনের বেলা ভোট ডাকাতি করেছে, তারপরে ভোট কেন্দ্রে ঢুকতে দেয় নাই,
এজেন্ট বের করে দিয়েছে, গুনার সময় ভেজাল করেছে। ধন্যবাদ। এই রকম একটা ত্রুটিপূর্ণ নির্বাচন পৃথিবীতে আজ পর্যন্ত হয় না। আমি জনাব আফজাল আপনার কাছে আসতে চাই, জনাব হাবিবের সবশেষ অভিযোগ এবং টিআইবির প্রতিবেদন, আপনি যদি আপনি সংলাপের আহ্বানে যে আপনি মন্তব্য করেন। আমি একটা পরিষ্কার করে বলি, হাবিব ভাই যে দলের এখন সদস্য অথবা যে দলের পক্ষ থেকে কথা বলছেন, এই দলটি বাংলাদেশে ভোট ডাকাতির ইতিহাস তৈরি করেছে। তারা বাংলাদেশে ভোট ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা আসে না এবং তারা ভোট ব্যবস্থায় বিশ্বাসও করে না। তারা বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অন্য রাজনৈতিক প্রধানকে হত্যা করা ষড়যন্ত্র করে। তারা বাংলাদেশে, আমি মনে করি বাংলাদেশের রাজনীতির বিষ ফোড়া তারা। সুতরাং এই বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এই রকম রাজনৈতিক সংগঠনের যারা একেবারে সন্ত্রাসী অভিধায় অভিহিত, সুতরাং সেই রকম জামাত, বিএনপি, যুদ্ধাপরাধী, এই অপশক্তি, এই বিষ ফোড়া বাংলাদেশের রাজনীতি থেকে যতদিন পর্যন্ত নিঃশেষ হয়ে না যাবে, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ততদিন পর্যন্ত নিষ্কণ্টক হবে না। এবং সেই কারণে আরেকটি কথা, যে কথাটা বলা হয় যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি কিন্তু প্রমাণ করেছেন যে অভিযোগ উত্থাপিত হওয়ার পরে, হ্যাঁ, পদ্মা সেতুর অভিযোগ যখন উত্থাপিত হয়, যে অভিযোগ পরবর্তীতে প্রমাণিত হয় না, তখন কিন্তু উনি মন্ত্রিত্বকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু প্রমাণ করতে পারে নাই যে পদ্মা সেতু দুর্নীতি হয়েছে। সুতরাং উনি বলেছেন যে মন্ত্রীর ছেলের বিরুদ্ধে মামলা হয় না, এই বাংলাদেশে অপরাধ করে কেউ পার পায় না। হ্যাঁ, এবং আমি মনে করি যে মন্ত্রীর ছেলে না, কেউ না, অপরাধ করে এখানে কোনো মন্ত্রী না, অন্য কিছু না, কোনো সাধারণ মানুষ। আমরা একেবারেই শেষ পর্যন্ত সংলাপে যদি মন্তব্য করে, সংলাপের ডাকা হচ্ছে, একজন বলছেন সংলাপ শুভেচ্ছা সংলাপ, একজন বলছেন সংলাপ। আমি এখানে কোনো বিতর্কে যাব না। যেটা হলো যে আমরা ঐক্যের রাজনীতি বিশ্বাস করি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিপুল বিজয়ের পরে তিনি বলেছেন যে নৌকায় আমাদের ভোট দিয়েছে, কিন্তু আমি সকল মানুষের, আমি সকলকে সাথে নিয়ে এগোতে চাই। এবং সেই জায়গা থেকে তিনি বলেছেন যারা সংলাপে আমাকে ডেকেছিলেন অথবা আমাকে আহ্বান জানিয়েছিলেন, আমি তাদেরকে ডেকেছিলাম, তাদেরকে সাথে নিয়ে একদিন আমি চাচা করে আমি মিলিত হতে চাই এবং সেখানে বসে অসংখ্য ধন্যবাদ। জনাব রতন কি দেখছেন, মনের কথা জনাব রতন কি দেখছেন সামনে প্রতিবেদন এবং একটা সংলাপের আহ্বান বা সংলাপের একটা কথা? নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ, কিন্তু নির্বাচন থাকলেই যে গণতন্ত্র থাকে এটার গ্যারান্টি দেওয়া যায় না। আমরা এবার নির্বাচন দেখলাম, কিন্তু গণতন্ত্রের একটা অকাল মৃত্যু দেখলাম। আমরা নির্বাচনে একটা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করতে চেয়েছিলাম, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, সেটা আমরা করতে পারি নাই। প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন যেমন দায়িত্বহীন একটা আচরণের পরিচয় দিয়েছে, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত যারা, তারাও কিন্তু তাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করেনি। তারা প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার পরিবর্তে দলীয় কর্মচারী হিসেবে তারা ভূমিকাটা পালন করেছে। এটা বাংলাদেশের জন্য খুব কঠিন একটা বিষয় হবে। এক সময় বলা হয়েছিল যে একজন ব্যক্তি বলেছিলেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। আর আজকে জিয়াউর রহমান, আর আজকে আমি শেষ করে আমার কথা, আর আজকে যেটা হলো যে দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট মেক ইলেকশন ডিফিকাল্ট ফর দ্য পলিটিক্যাল পার্টিজ। ফলে একজন রাজনীতিকে কঠিন করে তুলেছিলেন, আর একজন নির্বাচনকে প্রায় সুষ্ঠু নির্বাচনকে অসম্ভব করে তুললেন। ফলে এই দুইজনই কিন্তু, আমরা বিশাল এই দেশের এত সম্ভাবনাপূর্ণ দেশ, সেই দেশে একটা গণতান্ত্রিক সংস্কৃতি আমরা রক্ষা করতে পারলাম না। আমরা মনে করি দেশের সংলাপের যে পরিস্থিতিটা, সংলাপের জন্য একটা আস্থার পরিবেশ লাগবে, সংলাপের জন্য একটা আস্থা লাগে, সংলাপের জন্য একটা বিশ্বাসযোগ্যতা লাগে, এবং সংলাপের জন্য একটা পরস্পরের যদি একটা সহনশীল পরিবেশটা তৈরি না হয়, এই সংলাপ তো একটা প্রলাপে পর্যবসিত হবে, কিংবা কখনো কখনো বিলাপে পর্যবসিত হবে, যে গিয়েছিলাম কিছুই হলো না। এই বিলাপ করার জন্য তো সংলাপে যাওয়ার কোনো দরকার নেই। অসংখ্য ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য বাসদ। অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আফজাল হোসেন, তথ্য গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ। দর্শক, এই ছিল আমাদের 24 ঘন্টার আজকের আয়োজন। আমাদের সবার প্রত্যাশা এই দেশে গণতন্ত্র সুসংহত হোক, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, এবং একই সাথে এই দেশটি এগিয়ে চলুক তার নিজস্ব গতিতে। এর সাথে শেষ করছি 24 ঘন্টা। ধন্যবাদ সবাই।